আমি প্রবীর। আজ আবার আমরা চলে এসেছি এই তৃতীয় পর্ব নিয়ে। সুরেনচন্দ্র মডার্ন স্কুল উচ্চ মাধ্যমিক বার্ষিক পরীক্ষা 2024-এর যেটা হয়ে গেল তারই তৃতীয় পর্বের সমাধান নিয়ে এই গণিত বিষয়টির উপর ষষ্ঠ শ্রেণীর সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের আমরা যে সমাধান গত দুটি পর্বের মাধ্যমে তোমাদের তুলে ধরেছি, আজ এই তৃতীয় পর্বে আমরা বেশ কিছু সমস্যামান প্রশ্নের সমাধান এবং সেই সঙ্গে সঙ্গে জ্যামিতির যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আর স্তম্ভলেখ চিত্র অঙ্কন সেগুলিও সম্পন্ন করে দেব। তো সেই কারণে আমি আমার প্রত্যেক ছাত্রছাত্রী সকলকে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করব আগামী বিভিন্ন স্কুলে পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলোর সমাধান তোমাদের অত্যন্ত কাজে লাগবে। আর সেই সঙ্গে বলবো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো আজ আমরা শুরু করছি 6 দাগের থেকে। 6 দাগের প্রশ্নে বলা রয়েছে কি না, বলা আছে কোন বৃহত্তম রাশি দিয়ে 2.1 3 মিটার, 4.1 5 মিটার এবং 8.1 6 মিটারকে ভাগ করলে প্রত্যেক ভাগফল একটি অখণ্ড পূর্ণ সংখ্যা হবে। তাহলে এখানে বলা আছে কি না, বৃহত্তম সংখ্যা অর্থাৎ আমাদের গসাগু করতে হবে। এখানে আমরা প্রথমে এই 2.1 3 সমান সমান 3 2 6 আর 7 7 3 রয়েছে 4.1 5 সমান সমান 4 5 20 আর 21 21 5 আর হলো গিয়ে 8.1 6 8.1 6 সমান 6 8 48 আর 49 49 6। এদের গসাগু করতে হবে। গসাগু সমান কি? গসাগু সমান আমরা কি জানি না, এই ভগ্নাংশের গসাগুর ক্ষেত্রে লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু। তার মানে 7 21 49 এদের গসাগু হবে। আর এই সংখ্যাগুলো 3 5 এবং 6 এদের লসাগু 3 5 6 এদের লসাগু সমান সমান কি লিখতে পারি না, 7 21 এবং 49 এদের গসাগু করলে হয় 7 আর 3 5 6 এদের লসাগু করলে হবে কত না 30। এটা হবে 30। এখন তাহলে এটা পেয়ে গেলাম গসাগু। কি বলেছে এবারে, বলছে এতকে ভাগ করলে প্রত্যেক ভাগফল একটি অখণ্ড পূর্ণ সংখ্যা হবে। তাহলে নির্ণীয় সংখ্যাটি কি হবে? অতএব নির্ণীয় সংখ্যা সমান সমান 7 30। 7 30 হবে এক্ষেত্রে এই 6 দাগের প্রশ্নের সমাধান। এটা হবে, তোমরা এটাকে দেখে নিতে পারো। এই 7 30কে যদি আমরা 7 3 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, এটা 7 7 কেটে যাবে আর 3 10 30 অর্থাৎ 10 হবে একটি অখণ্ড পূর্ণ সংখ্যা। তো এরকমই এই তিনটে ভগ্নাংশ দিয়ে তোমরা এটাকে পরখ করে দেখে নিতে পারো। তো এই গেল আমাদের 6 দাগের প্রশ্ন। এবার 7 দাগের মান নির্ণয় করো। তো দেখো এবার 7 দাগের প্রশ্নে মান নির্ণয় করো। এখানে এতে কি প্রশ্ন রয়েছে? এতে বলেছে +60 ভাজিত -12।
এটা আছে +60 ভাজিত -12। এটাকে আমরা এভাবে লিখতে পারি 60 প্লাস চিহ্নটা দিলেও চলে, না দিলেও চলে, নিচে লিখবো আমরা -12। তাহলে হবে কি 12 5 60 সমান সমান -5। এবার বিয়ের দাগের প্রশ্ন। বিয়ের দাগের প্রশ্নে কি আছে বলেছে -8 ইন্টু -4, -8 ইন্টু -4 এটা আছে সমান সমান কি লিখবো না 8 4 32, 8 4 32, মাইনাসে মাইনাসে হবে এটা প্লাস, তাহলে +32। তো এই হলো যে মান নির্ণয় দুটো অঙ্ক তারও সমাধান। এবার এই অংশটা মুছে নিয়ে আমরা বাকি প্রশ্নগুলোর সমাধান করব, অর্থাৎ 8 দাগের প্রশ্নগুলো এবার সমাধান করব। তো তার আগে আবারও সকলকে বলবো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখো এবং বাড়িতে একবার অনুশীলন করে নাও। সামনেই তোমাদের বিভিন্ন বিদ্যালয়ে যে পরীক্ষা হতে চলেছে সেখানেও কিন্তু এইরকম ধরনের বা এই প্রশ্নটাই হয়তো হুবহু চলে এলো, তাহলে তোমরা কিন্তু সহজেই তার সমাধান করতে পারবে। তো চলো এবার বাকি যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নপত্রে তার সমাধান আমরা তুলে ধরছি। তো দেখো এবার 6 দাগের 3 অঙ্ক। হ্যাঁ দুঃখিত, আগের যে দাগ নম্বরগুলো দিয়েছিলাম সেই দাগ নম্বরগুলো একটু ভুল ছিল, কারণ আমাদের এই জেরক্স পৃষ্ঠাতে দাগ নম্বরগুলো সেইভাবে উঠে আসেনি। তো দেখো এখানে দাগ নম্বরটা হবে 6 এবার 3, অর্থাৎ 6 1 2 আমরা সমাধান করে দিয়েছি। এবার 3 দাগের প্রশ্ন কি বলা আছে না এ কোনো কাজ 10 দিনে, বি 12 দিনে করতে পারে, তারা একত্রে ওই কাজটি কত দিনে করবে? তাহলে এ কাজটা করবে 10 দিনে, তাহলে একদিনে করে কত? তাহলে এ একদিনে করবে সমান সমান 1/10 অংশ, 1/10 অংশ। বি একদিনে করবে সমান সমান 1/12 অংশ, 1/12 অংশ। এ একদিনে করবে 1/10 অংশ, বি একদিনে করবে 1/12 অংশ। তাহলে তারা একত্রে ওই কাজটি কত দিনে করবে? অতএব তারা, তারা অর্থে এই এ বি, এ এবং বি একত্রে একদিনে করবে সমান সমান 1/10 যোগ 1/12 অংশ সমান কত? 10 আর 12 লসাগু করবো আমরা, 10 আর 12 লসাগু হবে 60। তাহলে 10 6 হবে 60, অর্থাৎ 6 যোগ 12 5 60, 5 মানে 11/60 অংশ। তাহলে এ এবং বি একত্রে একদিনে করবে 11/60 অংশ। বলছে তারা একত্রে ওই কাজটি কত দিনে করবে? তার মানে কাজটা কত? 1 অংশ কাজ। তাহলে এ ও বি একত্রে একদিনে করে 11/60 অংশ। তাহলে এই 11/60 অংশ কাজ করে সমান সমান একদিনে। 1 অংশ কাজ করে মানে সম্পূর্ণ কাজটা করবে, তাহলে কত? সমান সমান লিখবো আমরা এই 1 ভাজিত 11/60 সমান সমান 1 গুণ 60/11 মানে 5 11 55, 5 11। তাহলে
5 পূর্ণ 5-এর 11 দিনে। এটা হবে উত্তর। তাহলে আমরা যখন লিখব উত্তরটা তখন কি লিখব না এই এ ও বি একত্রে কাজটি 5 পূর্ণ 5-এর 11 দিনে সারা করতে পারে বা শেষ করতে পারে। এটা হলো আমাদের 6-এর 3-এর দাগের প্রশ্নের সমাধান। ঠিক এরকমই আরও যে বাকি প্রশ্নগুলো রয়েছে তোমাদের কি না 4-এর 5-এর 6-এর এই সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে আমরা এই সম্পূর্ণ প্রশ্নগুলির সমাধান তুলে ধরব। তাই বলবো সমস্ত ভিডিওটা ভালোভাবে দেখে নাও। তো চলো এবার দেখো 6-এর 4-এর দাগের প্রশ্ন। 6-এর 4-এর দাগের প্রশ্নে কি বলা আছে? বলা আছে একটি চৌবাচ্চায় 3টি নল আছে। প্রথম দুটি নল যথাক্রমে 24 ও 30 মিনিটে চৌবাচ্চাটি জলপূর্ণ করে এবং তৃতীয় নলটি 40 মিনিটে তাকে খালি করতে পারে। নল 3টি একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তাহলে আমরা আগের অঙ্কটির মতোই এই অঙ্কটিকে করব, কিন্তু এক্ষেত্রে একটু সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করব। তো দেখো এক্ষেত্রে লিখব আমরা প্রথম নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয়। 1 মিনিটে পূর্ণ হয় সমান সমান কত অংশ? 1-এর 24 অংশ। 1-এর 24 অংশ। 1-এর 24 অংশ। দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় সমান সমান 1-এর 30 অংশ। 1-এর 30 অংশ পূর্ণ হয়। আর তৃতীয় নল দিয়ে 1 মিনিটে খালি হয়। যেহেতু বলা আছে তৃতীয় নল দিয়ে 40 মিনিটে খালি হয়, তাহলে 1 মিনিটে খালি হবে 1-এর 40 অংশ। এখন নল 3টি একত্রে খোলা থাকলে এক মিনিটে পূর্ণ হবে সমান সমান এই দুটো অংশকে যোগ করব, যেহেতু এরা পূর্ণ করছে আর এটা খালি করছে, এটা বিয়োগ করব। তাহলে 1-এর 24 যোগ 1-এর 30 যোগ 1-এর 40 অংশ সমান সমান 24, 30 এবং 40 এর লসাগু করলে আমরা এখানে লসাগু করব 24, 30 আর 40। দেখো 2 12 24, 2 15 30, 2 20 40, 2 দিয়ে গেলে 2 6 12, 2 দিয়ে গেলে 15 নেমে যাচ্ছে, 2 10 20, 2 দিয়ে গেলে 2 3 6, 15 নেমে গেল, 2 5 10, আবার 3 দিয়ে গেল, 3 1 3, 3 5 15, 5 নেমে গেল। এবার পাই দিয়ে গেল 1 1 1। তাহলে কত হলো? 5 3 15, 15 2 30, 30 2 60, 60 2 হবে 120। তার মানে 120 হবে এক্ষেত্রে লসাগু। তাহলে 24 5-এ হয় 120, অর্থাৎ 5 1 5 যোগ 30 4-এ হবে 120, অর্থাৎ এখানে হবে 4 বিয়োগ 40 3-এ হবে 120, অর্থাৎ বিয়োগ 3। তাহলে 5 4 9, 9 থেকে যদি 3 চলে যায় তাহলে হবে কত? 6/120। তার মানে 6 2 12, অর্থাৎ 1-এর 20। 1-এর 20 অংশ। তার মানে চৌবাচ্চাতে ওই 3টি নল একত্রে খোলা থাকলে
1 মিনিটে 1 এর 20 অংশ পূর্ণ হবে। 1 মিনিটে যদি 1 এর 20 অংশ পূর্ণ হয় তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে কত? অতএব চৌবাচ্চাটি পূর্ণ হবে সমান সমান কত হবে? সরাসরি লিখছি আমরা, তখন হবে কত না, তখন 1 গুণ উল্টে যাবে 20/1 সমান 20 মিনিট, সমান 20 মিনিটে 20 মিনিট, অর্থাৎ 20 মিনিট সময় লাগবে ওই চৌবাচ্চাটাকে পূর্ণ হতে, যেখানে এই 3টে নলই যখন একত্রে খোলা থাকবে। তো এই হলো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান, অর্থাৎ 6-এর 4 দাগের প্রশ্নের সমাধান এটি। এরকমই গুরুত্বপূর্ণ আরও যে বাকি প্রশ্নগুলো রয়েছে তাদেরও সমাধান আমরা এই পর্বেই তুলে ধরছি। তো চলো 6-এর দাগের 5-এর অঙ্ক। 6-এর দাগের 5-এর অঙ্ক কি রয়েছে? বলেছে 5 টাকা ডজন দরে 42টি মার্বেল কিনে টাকায় 2টি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? তার মানে 5 টাকাতে 1 ডজন, 1 ডজন মানে 12টি কেনা হয়েছে, কিনে টাকায় দুটো বিক্রি করছে, তাহলে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমরা একটার দাম বার করে নেব, তাহলেই আমরা পেয়ে যাব ক্ষতি করলে কত লাভ বা ক্ষতি হবে বিক্রয় করলে। তাহলে ক্রয় মূল্য, এখানে লিখছি ক্রয় মূল্য কত বলা আছে না, 1 ডজনের দাম 5 টাকা ডজন দরে 42টি মার্বেল বলেছে, তাহলে 5 টাকা ডজন, 1 ডজন হলো 12টা, তাহলে 12টির দাম 5 টাকা। 12টির দাম যদি হয় 5 টাকা, তাহলে 42টি মার্বেলের প্রথমে দাম কত? তাহলে ক্রয় মূল্যটা হবে 5 গুণ এখানে 42/12, এভাবে লিখব। কি করলাম কিভাবে এটা? না, এটা আসলে লিখলাম এভাবে, 12টার দাম 5 টাকা, একটার দাম কম হবে, তাহলে 5-এর 12 টাকা, আর 42টির দাম সমান সমান হলো কত? 5 গুণ 42/12। এটাকে আমরা একটা লাইনে লিখলাম, এইভাবে এটাকে লিখে নিলাম। তো ঠিক একই রকমভাবে পরেরটাকেও আমরা লিখব। তো দেখো, তাহলে কাটাকাটি করলে কত হবে? 6 দিয়ে কাটলে 6 2 12, 6 7 42, মানে পাচ্ছি কত? 7 5 35/2 টাকা। এটা হলো ক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কি আছে না, বলা ছিল টাকায় 2টি দরে বিক্রি করছে, টাকায় 2টি মানে 1 টাকাতে পাওয়া যায় 2টো, তার মানে দুটোর দাম 1 টাকা, দুটোর দাম 1 টাকা, তাহলে 42টির দাম কত? 42টির দাম কত? তাহলে 1 গুণ 42/2, ঠিক একই আগের মতো দেখাচ্ছি আমরা। কি না, এখানে লিখবো দুটোর দাম, তার মানে 1 টাকা, একটির দাম 1-এর 2 টাকা, আর 42টির দাম সমান সমান হবে 1 গুণ 42/2, এখানে লিখেছি। তো এটাকে আমরা একটা লাইনে লিখেছি, অর্থাৎ 2 21 হবে 42, মানে 21 টাকা। তাহলে এখানে হবে 21 টাকা, এটা হবে 21 টাকা। তাহলে এখানে লিখলাম আমরা 21 টাকা, আর এটা পেয়েছি কত? 35/2, 35/2 মানে 17.5 টাকা। এটাকে যদি আমরা দশমিকে নিয়ে আসি 17.5 টাকা হয়, তার মানে এটা বেশি, এটা কম। তো তাহলে কি হয়েছে? বিক্রয় মূল্য বেশি আছে, ক্রয় মূল্য কম আছে, তাহলে লাভ হবে। তাহলে অতএব লাভ হবে সমান সমান দিয়ে লিখব কি, এই 21 বিয়োগ 35/2 সমান সমান
21 দুগুণে 42 বিয়োগ 35 বাই 2 সমান 7/2 টাকা, মানে 3.5 টাকা, 3.5 টাকা। এই 3.5 টাকা কী হবে? লাভ হবে। তাহলে আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য তোমরা ঐকিক নিয়মের দ্বারাও অঙ্কটা সমাধান করতে পারো, আবার এইভাবে সোজাসুজি একটা লাইনে লিখে নিতে পারো। তো এই গেল আমাদের এই অঙ্কটির সমাধান। এবার আমরা চলে যাব এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জ্যামিতির প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। তো সেটা আমরা এই বোর্ডে দেখাচ্ছি না, তোমাদের আমরা খাতাতে করে দেখাবো। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং খাতায় নজর রাখো, আর অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করো। তো চলো, তো দেখো এবার আমাদের 6 দাগের 6 প্রশ্ন কি রয়েছে? এই জ্যামিতির প্রশ্নটিতে রয়েছে একটি বৃত্ত অঙ্কন করো। এখানে আছে একটি বৃত্ত আঁকো যার ব্যাসের পরিমাপ 3.6 সেমি। তো আমরা আমাদের খাতায় চলে এসেছি। এখন প্রথমে আমরা 3.6 সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশ তোমাদের এঁকে দেখাবো। এইভাবে 3.6 সেমি। আমরা এক্ষেত্রে পেন্সিলের পরিবর্তে কলম ব্যবহার করছি যাতে করে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো। তো এখানে 6 কত বলা আছে? 3.6। তাহলে এখানে হবে এটা এই 3.6। এবার এটা আমরা যোগ করে নেব। এটা হলো একটা ব্যাস, 3.6 সেমি দৈর্ঘ্যের একটা ব্যাস নিলাম। এবার ব্যাসটাকে আমরা কি করব? এটাকে সমদ্বিখণ্ডিত করে নেব। পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা তোমাদের খাতায় করবে। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা উপর নিচে কাট দিলাম। এবার এই প্রান্তে বসাচ্ছি, এইভাবে কাটব। এভাবে আমরা যোগ করে নেব। এভাবে আমরা যোগ করব। এটা হলো এই 3.6 সেমি দৈর্ঘ্যের রেখাংশকে সমদ্বিখণ্ডিত করা হলো। এবার বৃত্তটা অঙ্কন করব আমরা এই মিডল পজিশনে বসিয়ে আমরা যে কোনো একটা প্রান্তে আমাদের পেন্সিলের মোছাটাকে নিয়ে যাব। এইভাবে এইভাবে বৃত্তটাকে এঁকে নেব। এটা হবে আমাদের এই 3.6 সেমি দৈর্ঘ্যের একটি বৃত্ত অঙ্কন। এটার নাম দিলাম আমরা ও, আর এর নাম দিলাম এবি। এবিটা হলো এবি সমান সমান হলো কত না 3.6 সেমি, আর এও সমান বিও সমান সমান কত হবে? তার অর্ধেক, অর্থাৎ 1.8 সেমি। এটি হলো উদ্দিষ্ট বৃত্ত, যার এটি ব্যাস আর এটা হলো পরিধি, এটা হলো কেন্দ্রবিন্দু। তো এই গেল আমাদের 6 দাগের 6 প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব 7 দাগের প্রশ্নতে। সেখানেও রয়েছে, বলা আছে কি না, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলা আছে। এক্ষেত্রে দুটি রয়েছে জ্যামিতির প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্নে কি রয়েছে দেখো। প্রথম প্রশ্নে বলা রয়েছে কি দেখো, প্রথম প্রশ্নে বলা আছে 2.7 সেমি দৈর্ঘ্যযুক্ত একটি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করো। ঠিক যেমনটা আমরা এই 3.6 সেমি ব্যাসকে সমদ্বিখণ্ডিত করলাম, ঠিক একই রকমভাবে 2.7 সেমি দৈর্ঘ্যের যে রেখাংশ তাকেও আমরা সমদ্বিখণ্ডিত করব। এখানে এটা পয়েন্ট করলাম, আর এখানে 2.7 বলেছে, তাহলে এখানে এটা হলো 2.7 সেমি দৈর্ঘ্যের রেখাংশ, যার নাম দেব আমরা পি কিউ। পি কিউ একটা রেখাংশ, একে আমরা সমদ্বিখণ্ডিত করব। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। এবার উপর দিকে এবং নিচের দিকে কাটব।
এইভাবে কিউ বিন্দুতে বসালাম, এখানে আর এখানে কাটব। এবার এদের আমরা যোগ করে নেব। যোগ করে নেব। এই মধ্যবিন্দুর নাম দিলাম আমরা টি। তাহলে পি কিউ হলো এখানে 2.7 সেমি, আর পিটি সমান সমান কত হবে? পিটি সমান সমান হবে টি কিউ, অর্থাৎ এই অংশটার সঙ্গে এই অংশটা সমান হবে। তো এইভাবে আমরা পি কিউ সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করলাম। এটা হলো আমাদের 7-এর 1-এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 7-এর 2-এর দাগের প্রশ্ন, অর্থাৎ আমাদের এই পর্বের জ্যামিতির শেষ প্রশ্ন। এখানে কি রয়েছে? বলেছে 90 ডিগ্রি একটি কোণ অঙ্কন করে তাকে সমদ্বিখণ্ডিত করো। এটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলা আছে। তো দেখো এবার আমরা চাঁদার সাহায্য নেব। চাঁদার সাহায্যে আমরা 90 ডিগ্রি কোণ আঁকব। তো কিভাবে কোণটা আঁকছি? এখানে প্রথমে একটা রেখা আঁকব, একটা রেখা এঁকে নিলাম। এবার এখানে আমরা 90 ডিগ্রি কোণ আঁকবো, তাহলে এখানে একটা পয়েন্ট করে নিলাম। এবার আমাদের চাঁদাটা বসাবো। এই চাঁদাটাকে বসিয়ে এই দেখো এখানে চাঁদাটা বসিয়ে নিলাম। এবার 90 ডিগ্রি বলতে এখানে পয়েন্ট হবে এই পয়েন্ট, অর্থাৎ এবার আমরা এদের যোগ করব। এবার আমরা একে যোগ করব। এই হলো আমাদের 90 ডিগ্রি কোণ। এর নাম দিলাম আমরা এক্স ওয়াই জেড। যেহেতু এখানে নামকরণ দেওয়া ছিল না, তাই আমরা আমাদের মন গড়া একটা নামকরণ করে নিলাম। এবার আমরা এই সমকোণকে সমদ্বিখণ্ডিত করব। এভাবে একটা বৃত্তচাপ এঁকে নেব ওয়াই বিন্দুতে, যেহেতু ওয়াই কোণটা হলো 90 ডিগ্রি। এখানে বসিয়ে আমরা এখান থেকে উপর দিয়ে কাটব, আবার এই অংশটা থেকে ওই অংশটাকে বৃত্তচাপটাকে কাটব। এবার আমরা এদের যোগ করে নেব। এবার এদের আমরা যোগ করব। এর নাম দিলাম পি। অতএব তাহলে কি হলো না এক্স ওয়াই পি, কোণ এক্স ওয়াই পি এই কোণটি সমান সমান হলো এই কোণটা, অর্থাৎ কোণ পি ওয়াই জেড। এরা সমান, কারণ এর কি করেছি আমরা না এদের সমদ্বিখণ্ডিত করেছি। এই 90 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছি, তার মানে প্রত্যেকটা কোণ হবে এক্ষেত্রে 45 ডিগ্রি করে। কোণগুলো হবে এক্ষেত্রে 45 ডিগ্রি করে। তো এই ছিল আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি জ্যামিতির প্রশ্ন। এটা ছিল আমাদের 7-এর 2-এর দাগের প্রশ্ন। তো এরকমই গুরুত্বপূর্ণ আর একটি প্রশ্ন রয়েছে, অর্থাৎ 8-এর দাগের, যা তোমরা বোর্ডেতে দেখতে হবে। তার আগে আবারও সকলকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সেই সঙ্গে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে তুলে ধরা হবে। তো এবার চলো তোমরা বোর্ডেতে নজর রাখো। আমরা এবার তথ্যের ভিত্তিতে স্তম্ভচিত্র অঙ্কন কিভাবে করতে হয় তা তোমাদের বোর্ডেতে কষে দেখাবো। এবার আমরা 8-এর দাগের প্রশ্নের সমাধান করব। আশা করি তোমরা এই 6-এর দাগের যে জ্যামিতি এবং 7-এর দাগের যে জ্যামিতিগুলো তা সম্পূর্ণরূপে বুঝে নিয়েছো। এবার আমরা এই পর্বের শেষ যে প্রশ্নটি, অর্থাৎ নিচের তথ্যের ভিত্তিতে একটি স্তম্ভ লেখ চিত্র অঙ্কন করো। দেওয়া রয়েছে কি ছাত্রছাত্রীর ওজন আর ছাত্রছাত্রীর
সংখ্যা, ওজন এবং সংখ্যা এটা দেওয়া আছে আমাদের, তার উপর ভিত্তি করে আমরা এটা তোমাদের স্তম্ভচিত্র তৈরি করব। তো দেখো এইভাবে আমরা স্তম্ভচিত্রটা তৈরি করব। এখানে রয়েছে ওজন আর ছাত্রছাত্রীর সংখ্যা আছে। তো এখানে আমরা লিখলাম 0, এখানে রেখাঙ্কিত করছি আমরা। কত কত রয়েছে? 45, 50, 55, 60, 15, 20, 18, 17। তো আমরা এখানে এটা লিখব ওজন আর সংখ্যা। এখানে হচ্ছে ওজন, ওজন ও সংখ্যা ছাত্রছাত্রীদের, ছাত্রছাত্রীদের ওজন ও সংখ্যা। এখানে আমরা একটা কত আছে দাগ কাটা আছে 20 পর্যন্ত আমরা দাগ টানতে হবে। 20টে দাগ টানছি আমরা প্রথমে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টা। এই 20টা আমরা রেখাঙ্কিত করলাম, 20টা দাগ দিলাম। এখন এই এক একটা দাগকে আমরা 3 করে ধরে নেব। এক একটা দাগ সমান সমান 3 কেজি, মানে একটা দাগ সমান সমান মানে একজন ছাত্রী বোঝাচ্ছে, ছাত্রছাত্রী। আর তাহলে 1 একক সমান সমান একজন ছাত্রছাত্রী, একজন ছাত্রছাত্রী। আর 1 একক সমান সমান 3 কেজি, এটা হবে 3 কেজি। এইভাবে আমরা এটাকে রেখাঙ্কিত করেছি। এখন এখানে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 লিখে নিতে পারো। এবার এখানে বলা আছে ছাত্রছাত্রীর ওজন আছে 45 কেজি। ছাত্রছাত্রীর ওজন আছে 45 কেজি, মানে 3, 15, 45, অর্থাৎ 15 দাগ পর্যন্ত যাব। এখানে এটা হবে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা। আর এই ওজন এটা হবে 45। আর তার পাশাপাশি দেওয়া রয়েছে কি ছাত্রছাত্রীর সংখ্যা হলো 15। তাহলে এখানে 15 দাগ, এটাই হবে এই 15 জন, এটা হবে 15 জন। এভাবে দেখালাম। এখন এটাকে আমরা দেখাচ্ছি কিভাবে, এইভাবে দেখাচ্ছি। এটা হলো ওজন আর এটা হলো এদের সংখ্যা, এদের সংখ্যা। পরে রয়েছে 50, মানে 3, 16, 48, অর্থাৎ 17-র কাছাকাছি, অর্থাৎ এই দাগ পর্যন্ত আমরা উঠতে পারি। এই দাগ পর্যন্ত উঠলাম। একেও আমরা দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। একটা পার্টে হবে এইরকম, এই রূপে লিখব। আর একটা পার্ট আমরা এইরূপ গলা চিহ্ন দিয়ে চিহ্নিত করছি। এইভাবে চিহ্নিত করব। এবার দেখো পরেরটাতে রয়েছে কত? 55, মানে 55। তাহলে এখানে লিখব আমরা এটা কত না, এখানে হচ্ছে 50 আর এটা কত ছিল? 20 ছিল। এখানে ছিল 20, এটা আসবে
20, 45, আর এটা ছিল 50, আর এটা 20। তাহলে এখানে যাব আমরা, এটা এই 20 সোজা হয়ে যা, এখানে হবে এটা 20, অর্থাৎ 20 জন ছাত্রছাত্রী, 20 জন ছাত্রছাত্রী ছিল, আর ওজন ছিল 50 কিগ্রা। এবার রয়েছে 55, মানে 27 থেকে বেশি, 27-এর থেকে বেশি, অর্থাৎ মানে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3 17 51, তাহলে 18, 3 18 54। দুঃখিত, একটি ফোন আসার কারণে সাময়িক ব্যাঘাত ঘটল। তো দেখো, তাহলে তৃতীয় লাইনে রয়েছে কি না, প্রায় 19-এর কাছাকাছি, অর্থাৎ এখানে যাবে, আর এটা হবে 18-র কাছাকাছি, অর্থাৎ এটা এইভাবে আমরা একে চিহ্নিত করব। এটা হবে আমাদের 55, আর এখানে বসবে আমাদের 18। এইভাবে আগের মতোই আমরা ওজনটাকে চিহ্নিত করব, আর এইভাবে সংখ্যাটাকে চিহ্নিত করব, এইভাবে সংখ্যাগুলোকে চিহ্নিত করব। এবার চতুর্থ লাইন, সেখানে রয়েছে 60, মানে এটা 20 পর্যন্ত যাবে, অর্থাৎ এখানে উঠে যাবে 20 এখানে, আর তার সাথে সাথে আছে কত না 17, অর্থাৎ এখানে এটা হবে 17 জন ছাত্রছাত্রী, আর এটা হবে 60। এটা হবে 60। তো এটা হলো আমাদের এই পর্বের এই স্তম্ভচিত্রের মাধ্যমেই আমরা এই পর্বটা শেষ করব। আশা করি তোমরা এটা বুঝে গেছো। আমরা এখানে এই ছাত্রছাত্রী সংখ্যাটাকে নির্দেশ করেছি এরকম গলা দিয়ে, আর এখানে আমরা এরূপে বক্ররেখার মাধ্যমে তোমাদের দেখিয়েছি তাদের ওজনের স্তম্ভচিত্র। এই হলো আমাদের এই পর্বের বাকি যে প্রশ্নগুলো ছিল, সমস্যামান প্রশ্ন, জ্যামিতি সহ তার সমাধান আমরা এই পর্বে তুলে ধরলাম। আশা করি তোমাদের এই সুরেনচন্দ্র মডার্ন স্কুলের যে প্রশ্নপত্রের সমাধান, তা সমাধান পেয়ে হাতে পেয়ে অবশ্যই ভালো লাগলো। কমেন্ট বক্সে জানাও এর সমাধানগুলো কেমন লাগলো, এবং আগামী দিনে অবশ্যই আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের প্রত্যেকটি ভিডিওকে লক্ষ্য রাখো। এরকমই গুরুত্বপূর্ণ যদি কোনো প্রশ্নপত্র তোমাদের কাছে থেকে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, আর অবশ্যই আমরা তার সমাধান তুলে ধরব। আগামী আরও বেশ কয়েকটি প্রশ্নপত্রের সমাধান আমরা এই ক্লাসের মাধ্যমেই তুলে ধরব, এরকম 2-3টে পার্টের মাধ্যমে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও একটা নতুন প্রশ্নপত্র নিয়ে সমাধান তুলে দেব। নমস্কার।